হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপন একাডেমি। আমি তোমাদের স্বপন একাডেমির পক্ষ থেকে আব্বাস স্যার, হিন্দি স্যার, তোমাদের হিন্দির এসএসসি জিডির যে কোশ্চেন আছে, কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের যে কীরকম টপিক আছে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে, সেগুলো আমরা বুঝাবো এবং সেই রিলেটিভ কি কি কোশ্চেন আছে সেগুলো আমি শেখাবো। আমাদের অফলাইন ব্যাচ লঞ্চ হয়েছে ইলামবাজারে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ওখানে ইলামবাজারের কোনটা করতে পারো এবং ওখানে সমস্ত কিছু সহজভাবে শেখানো হবে এবং হিন্দি আমি তোমাকে হাতে ধরে অক্ষর না জানলেও সহজ করে শিখিয়ে দেবো। চলো তাহলে শুরু করি আমাদের সিলেবাসের স্টাডির কিভাবে করবো আমরা। দেখো, আমাদের প্রথমে সিলেবাসে আছে সন্ধি আর সন্ধি বিচ্ছেদ। সন্ধি কাকে বলে সেটা আমরা আগে জানবো, তারপরে বিচ্ছেদ কি বলে সেটা জানবো। সন্ধি শব্দের অর্থ হলো দুটা বর্ণের মিলন, বাংলাতে আমরা সহজভাবে জানি। কিরকম বর্ণ না, একটা বর্ণ হচ্ছে যে একটা শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম যে বর্ণ আছে তার মিলনের ফলে সন্ধি হয়। আমরা দেখো হিন্দিতে লিখেছি, দেখো সহজভাবে, दो समवर्ती वर्णों की मेल से जो विकार या परिवर्तन होता है उसे संधि कहते हैं। इन वर्णों को पुनः अलग अलग करके लिखना संधि विच्छेद कहते हैं। देखो, বলছে দুটা বর্ণের যে আমরা মিলন সেটাকে বলছে সন্ধি। কিরকম মিলন না, একটা বর্ণের শেষ অক্ষর এবং পরের বর্ণের প্রথমের অক্ষর মিলন। আমাদের এর রিলেটিভ সূত্র আছে, অযুক্ত অ সমান আ, আযুক্ত অ সমান আ, এগুলো ডিটেলসে আমরা পড়বো। এবং আমাদের এসএসজিডিতে সন্ধি কিন্তু তিনটা আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। খুব ডিটেলসে আমরা ভালোভাবে পড়বো এবং সন্ধিটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, সন্ধি সন্ধি আমরা যেমন বললাম যে দুটা বর্ণের মিলন। এখানে দেখো হিম যুক্ত আলয়, হিমে হিম ময়ের শেষে কিন্তু অ উচ্চারণ আসছে হিম, আবার আলয়ের অ আসছে, দিয়ে অ যুক্ত আ সমান আ হচ্ছে। দিয়ে এই যখন নতুন শব্দটা বানাচ্ছি আমরা, হিম যুক্ত আলয়, হিমালয়, এখানে দেখো এই যে দুটা শব্দ মিলনের ফলে যেটা হচ্ছে এটা এখানে আমাদের আকারের উপরে নির্মিত হচ্ছে। এছাড়া বিচ্ছেদ দেখো আমরা কিভাবে করেছি। বিচ্ছেদ হচ্ছে, দেখো দেবর্ষি শব্দটা আমরা দিয়েছি, ওটাকে আমরা ভেঙে দেখিয়েছি। আমি আগেই বললাম সন্ধি শব্দের অর্থ হলো মিলন, বিচ্ছেদ হচ্ছে কি দুটা বর্ণকে ভেঙে দেখানো। এছাড়া আমরা আরো পাবো কি বলতো, যেমন আছে বিদ্যা বিদ্যা যুক্ত আলয়। দেখো, বিদ্যা যুক্ত আলয়, বিদ্যাতে শেষে আকার আছে এবং পরের সেন্টেন্সেও আকার আছে, তাহলে আয়ে আয়ে যোগ হয়েও কি হয়, আ হয়। এটা হচ্ছে বিদ্যালয়। আরো সহজ ভাষায় যদি আমি বুঝাই, এই যে ভাঙছি এইটা হচ্ছে আমাদের সন্ধি, ভেঙে লিখলাম, উত্তরটা এলো। আবার যখন এইটাই দেওয়া থাকে আমাকে তখন এইটা করতে হবে, এটা হচ্ছে আমাদের বিচ্ছেদ। এরপরে দেখো আমাদের কি আছে, উপসর্গ। উপসর্গটা আরো সহজ। উপসর্গটা সহজ বাংলা ভাষায় বললে বোঝায় যে কোনো একটা শব্দের প্রথমে যখন আমরা কোনো একটা শব্দ জুড়ে সেই শব্দটাকেই চেঞ্জ করে দিই বা পরিবর্তন করে ফেলি, সেটা হচ্ছে আমাদের উপসর্গ। যেমন হিন্দিতে একটু শুনে নাও, जो शब्द किसी मूल शब्द के प्रारंभ शुरू में जुड़कर उसके अर्थों में परिवर्तन या विशेषता ला देता है उसे उपसर्ग कहते हैं। তাহলে যেটা বললাম বাংলাতে, যে দুটা যে শব্দ যে কোনো একটা শব্দের প্রথমে বসে সেই শব্দের মানেটাই চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে আমাদের উপসর্গ। দেখো উদাহরণ কি দেওয়া হয়েছে, হার। হার শব্দের মানে আমরা জানি পরাজিত হওয়া বা হার মেনে নেওয়া। যেমন দেখো, হার অর্থ হলো পরাজয়। এইটাকে যখন আমরা উপসর্গতে পরিবর্তন করব, তখন দেখো কি করব, হারের আগে আমরা একটা কি প্র উপসর্গ যোগ করব, প্র হার। পর মানে হচ্ছে আঘাত করা, আবার হিন্দিতে বলে চোট করনা। চোট করনা মানেও হচ্ছে আঘাত করা। খুব সহজ জিনিস। দেখো তারপরে প্রত্যয়। প্রত্যয়টা দেখো,
প্রত্যয়টা বাংলাতে একটু বুঝে নাও, তারপরে তোমরা প্রত্যয়টা একটু আমি হিন্দিতে আবার বুঝাবো। প্রত্যয় হচ্ছে যখন এক বা একের বেশি শব্দ, যখন কি বলতো আমাদের একটা শব্দ হতে পারে বা একের বেশি শব্দ, না না সরি, একের বেশি নয়, যখন একটা শব্দের শেষে যখন কোনো শব্দ বসে সেই শব্দকে পরিবর্তন করে ফেলে, একটা শব্দের শেষে কোনো একটা শব্দ বসে সেটা চেঞ্জ করে ফেলছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যয়। দেখো, जो शब्द किसी शब्दों से अंत के जुड़कर नया शब्दों का निर्माण करते हैं या उसकी अर्थों में परिवर्तन लाते हैं उसे प्रत्यय कहते हैं। যেটা বললাম, যে শব্দ কোনো শব্দের শেষে বসে সেই শব্দের অর্থটা পরিবর্তন করে দেয় তাকে বলা হচ্ছে কি প্রত্যয়। দেখো একটা एग्जाम्पल की, सफल, सफल शब्द के अंत में ता प्रत्यय जोड़कर সফলতা बनता है। তাহলে সফল শব্দের আমাদের শেষে কি বসাচ্ছি আমরা, শেষে তা শব্দ বস করে কি করে দিলাম সফলতা। এছাড়া আমরা আরো পাচ্ছি, দেখো একটা আরেকটা, দেখো মিত্রতা লিখি, মিত্র, মিত্র মানে আমরা জানি বন্ধু, এর সাথে আমরা কি করছি তা যোগ করছি, দিয়ে করছি মিত্রতা। এরকমও করতে পারো, নইলে এরকমও করতে পারো। খুব সহজ জিনিস। এরকম আমরা অনেক শব্দ পাবো, দেখবে এগুলো পরীক্ষাতে অনেক আসে, প্রায় প্রতিটা টপিক থেকে 2-3টা করে কোশ্চেন প্রায় আসে, সব থেকে বেশি আসে গদ্যাংশতে, একটা গদ্যাংশ দেওয়া থাকে সেটা থেকে কোশ্চেন করা হয়, হিন্দিতে থাকে। দেখো এরপর হচ্ছে পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী শব্দের অর্থ হলো সমার্থক শব্দ। সমার্থক শব্দ একই শব্দের অনেক রকমের মানে যেটা হয়, আমরা অনেকবারই পড়েছি পর্যায়বাচী শব্দ। দেখো हिंदी এর অর্থ মানে আমি ব্যাখ্যাটা করি, जिन शब्दों के अर्थ में समानता होता है, মানে কি যেটা যে শব্দের অর্থে সমান অর্থ হয়, কোনো অর্থে পরিবর্তন হয় না, इन्हें পর্যায়বাচী শব্দ या সমানার্থী শব্দ कहते हैं। তার মানে হলো যে শব্দের অর্থের কোনো পরিবর্তন না রেখে তার অনেক রকম মানে হয়, সেটা হচ্ছে আমাদের পর্যায়বাচী শব্দ। যেমন মা জননী, বাবা জনক, এই শব্দগুলা, ভাইকে বলা হয় ভ্রাত্রা। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, সূর্য, সূর্যকে বলা হয় দিনকর, দিবাকর, ভানু, রবি ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে আমাদের পর্যায়বাচী শব্দ। তারপরে দেখো মুহাবরে বা লোকন্ত্রিয়া। মুহাবরে শব্দের অর্থ হলো কি বাগধারা, লোকন্ত্রিয়া শব্দের অর্থ কি লোকের মুখে মুখে প্রচলিত বা খোনার বচন, যেটা আমরা বলে থাকি। খুব সহজ ভাষায় ধরো আমরা দেখি অনেক সময় অনেক রকমের কথা বলে থাকি গ্রাম্য জীবনে, বা আমাদের গ্রামে দেখি অনেকের কাছে শুনে থাকি, দেখবে তার অনেক রকমের মানে হয়। যেমন ধরো অকাল পক্ষ বা অকালে পেকে গেছে, এইসব শব্দগুলো যেগুলো আর কি বাগধারা। এই व्याख्या की, ऐसे वाक्यांश जो आपने सामान्य शाब्दिक अर्थों के जोड़कर कोई विशेष या लाक्षणिक अर्थ प्रकट करता है उन्हें मुहावरा या लोकांतरी कहते हैं। বলে যে শব্দ কি আমাদের বাক্যের জুড়ে সামান্য বা অর্থের যে জোরকার যে কোই বিশেষত একটা অর্থকে মানে বুঝায়, যে শব্দ আমাদের কোনো একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার অন্যরকম একটু মানে বুঝাচ্ছে, এই সব শব্দগুলোকে বলা হয়। দেখো একটা এক্সাম্পল দেখো, মুহাবরে 9-2-11 হোনা, মানে দেখবে আমরা প্রায় সময় হিন্দিতে কোনো মুভি আর এইসব দেখার সময় দেখবে 9-2-11 হোনা কথাটা প্রায় শুনে থাকি, যার মানে হলো কি চলে যাওয়া, ভাগ জানা, ভাগ জানা। লোকন্তি মানে কি লোকের মুখে মুখে শোনা কথা বা প্রবচন, যেটা বলা হচ্ছে। অধজল গরমি ছলকার যায়, বলছে যেটা অর্ধেক জল গর্গি ছলকার যায়, মানে অর্ধেক জল কি হচ্ছে বলতো গড় গড় করে মানে ছলাং দিচ্ছে, মানে পড়ে যাচ্ছে, ছলকার যায়। এর মানে হচ্ছে কি যে ব্যক্তি ধর অল্প জানে বা অল্প বুঝে, সেই ব্যক্তির কিন্তু ভীষণ অহংকার হয় যে আমি ভীষণ জ্ঞানী মানুষ, এই সেটা বুঝাচ্ছে। বা যে ধরো পড়াশোনা সেরকম জানে না, 2-1টা ইংরেজি সেন্টেন্স শিখে গেছে, সে ভাবছে আমি সমস্ত জ্ঞানী মানুষ, আমি ইংরেজিতে খুব ভালো পারদর্শী। এই সব শব্দগুলো দেখো, এই শব্দের অর্থ কি হচ্ছে কম জ্ঞান বালা ব্যক্তি অধিক দিখাওয়া করতে হ্যাঁ, বলছে কি যে ব্যক্তি কিন্তু কম জানে সে কিন্তু অধিক দেখাচ্ছে যে আমি অনেক কিছু জানি, এই শব্দগুলো এটা বোঝানো হচ্ছে। দেখো এরপরে समासिक पद की रचना और समास विग्रह। समास शब्द
যেটা সমাস বলতে কি বোঝে আর সমাস বিগ্রহ বলতে কি বোঝে আগে আমাদের ক্লিয়ার করতে হবে। বাংলাতে বুঝে আগে সহজ করে, তারপর আমরা হিন্দিতে যাচ্ছি। সমাস শব্দের অর্থ হলো যেখানে এক বা একের বেশি শব্দ এসে মিলিত হয়ে এবং খুব সহজভাবে অল্পর মধ্যে বোঝানো হয়, সেটাকে সমাস বলা হয়। বিগ্রহ মানে কি, সেটা ভেঙে যখন বোঝাচ্ছে সেটা হচ্ছে বিগ্রহ। দেখো ব্যাখ্যাটা শোনো আগে। দো ইয়া দো সে অধিক, যেটা বললাম এক এবং একের বেশি যে मेल से एक नया व সংক্ষিপ্ত শব্দ बनना समास कहते हैं। বলছে কি, যেটা দুই এবং দুইয়ের বেশি বা এক এবং একের বেশি শব্দ মিলে যাওয়ার ফলে যে নতুন শব্দ তৈরি হচ্ছে এবং সংক্ষিপ্ত করে বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে সমাস। আবার সমাস विग्रह की बोले तथा उस पद शब्दों को विस्तृत करके लिखना समास विग्रह कहलाते हैं। বলছে ওই শব্দটাই যখন আমরা বিস্তৃতভাবে বোঝাচ্ছি সেটাকে বলে সমাস বিগ্রহ। ক্লিয়ার? খুব সহজভাবে বুঝো, কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের খুব সহজভাবে আরো বোঝানোর চেষ্টা করব। তোমরা পারলে আমাদের ইলামবাজার যে ব্যাচ লঞ্চ হচ্ছে অফলাইনে, ওখানে ভর্তি হতে পারো। তোমার হাতে ধরে সংস্কৃত শেখানো হবে, অক্ষর না জানলেও খুব সহজভাবে পড়ানো হবে। এবং ওখানে আরো অন্যান্য সুবিধা আছে, অন্যান্য ব্যাচ আছে এবং ফিজিক্যাল যে মাঠ আর সব করতে সমস্ত কিছু ব্যবস্থা আছে, আবাসিকও থাকতে পারো। দেখো তারপরে সামাসিক পদ মানে সমাসের যে পদ সেটা হচ্ছে রাজপুত্র। রাজপুত্র শব্দটাকে আমরা ভেঙেছি, দেখো বিগ্রহ, রাজা কা পুত্র, রাজার যে ছেলে সেই হচ্ছে রাজপুত্র। এছাড়া দেখো কি, প্রতিদিন, প্রতিদিন শব্দটাকে আমরা করতে পারি প্রতিদিন শব্দটাকে যখন আমরা ভাঙবো তখন দেখবে কি হবে, খুব সহজভাবে প্রতিদিন, প্রতিদিন মানে রোজ, যেটা আমরা রোজ, তাহলে প্রত্যহ দিন। এছাড়া মাতা পিতা আছে, মাতাচ পিতাচ, আরো সহজ সহজ অনেক ট্রাম আছে আমাদের, এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আর খুব সহজভাবে নিবে। সংস্কৃত কি বলে, হিন্দি কোনো জটিল নয়, হিন্দি খুব সহজ ব্যাপার। তুমি নিজে যতটা পড়বে ততটাই খুব সহজভাবে বুঝে নিলে কোনো সমস্যাই হবে না। দেখো হিন্দি, তারপরে আমাদের সিলেবাসটা কি আছে, বিপরীতার্থ বা বিলোম শব্দ। বিপরীতার্থ মানে হচ্ছে আমরা জানি উল্টো শব্দ বা যার মানে উল্টো, যেমন ভালো খারাপ, বন্ধু শত্রু। এছাড়া দেখবে কি আমাদের আরো পাচ্ছি আমরা যে অভিজ্ঞ অনভিজ্ঞ, দূরে কাছে, আমরা বাংলায় অনেক রকমের পেয়ে থাকি। দেখো আমরা কাকে বলে এটা বুঝাবো, তারপর দু একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, আরো আমরা বুঝাবো, আরো শর্ট এখন দেখাচ্ছি, পরে আমরা বিস্তৃতভাবে বুঝাবো। দেখো, जो शब्द किसी दूसरे शब्द या विपरीत या उल्टा अर्थ प्रकट करते हैं उन्हें বিলোম শব্দ कहते हैं। কিন্তু পরীক্ষাতে তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু বিলোম শব্দটা উল্লেখ থাকবে, বিপরীত শব্দ থাকবে না। এক্ষেত্রে কোনো ঘাবড়ানোর নেই, সেজন্য আমি পাশে কি বলতো তোমাদের লিখে দিয়েছি যে বিপরীত বা বিলোম। পরীক্ষাতে অবভিয়াসলি বিপরীত শব্দটা কিন্তু উল্লেখ থাকবে না। দেখো এখানে দেখো কি আছে, আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি। দেখো অমৃত, অমৃত, অমৃতের বিপরীত হচ্ছে কি বিষ, দিন রাত। এছাড়া আমরা অনেক জানি, এবং কি আমরা যেটা বলছিলাম যে ভালো খারাপ এই সবগুলো থাকে। এবং যে দেখবে প্রিভিয়াস ইয়ার দেখবে, যদি লক্ষ্য করো দেখবে অনেক পড়েছে, দেখবে অভিজ্ঞ অনভিজ্ঞ, এটা পড়েছিল। আমি দেখাচ্ছি একটু, দেখো এটা হচ্ছে বর্গজয়। এই অভিজ্ঞ শব্দটার যখন আমি বিপরীত শব্দ লিখবো কি অনভিজ্ঞ। এরকম বিপরীত শব্দ থাকবে খুব সহজভাবে, কোনো চাপ সমস্যা নেই, বুঝতে বুঝতে নিঃসন্দেহে পারবে। এবং আমরা যেগুলো প্র্যাকটিস করবো তার মধ্যে আসবে, দেখবে। তারপর একটা দেখো, তারপর যে শব্দ যুগল বা শ্রুতিসম ভিন্নার্থক শব্দ। শব্দ যুগল মানে কি, শব্দ যুগল মানে তোমাকে বুঝতে হবে যে একই শব্দ শুনতেও একই রকম লাগবে, আবার কেউ যদি বলে তাও একই রকম লাগবে, কিন্তু যখন লিখতে হবে তার একটু আলাদা। আমরা বাংলায় বলি শব্দ যুগল, হিন্দিতে বলছে কি শব্দ যুগ্ম। পরীক্ষাতে দেখবে এরকম শব্দ যুগ্ম শব্দটা কিন্তু লেখা থাকবে। দেখো এই শব্দ যুগ্ম শব্দ কাকে বলে বুঝে নাও। বলছে यो शब्द जो सुनने और पढ़ने में
लगभग समान प्रतीत होता है किंतु उनके अर्थ ভিন্ন ভিন্ন होता है। বলে যে শব্দ আমরা যখন শুনি আমরা যখন পড়ি একই রকম লাগে, কিন্তু যখন আমরা তার মানে করি আলাদা হয়, বা যখন আমরা তা লিখি তখন আলাদা হয়। যে এখন দেখো দিন দয় হর্ষয় আছে দিন, দিন মানে হচ্ছে দিবস, আবার দিন দয় দীর্ঘয় আছে তার মানে হচ্ছে গরিব। এছাড়াও দেখো আরো আমি দু একটা এক্সাম্পল লিখছি, দেখো অন্ন, অন্ন মানে হচ্ছে অনাজ, বাংলা অর্থ হলো খাবার। অন্য মানে হচ্ছে দুসরা। দুসরা দেখো এই শব্দগুলো দেখবে আমাদের থাকবে। এছাড়া আরো যদি বলো তাহলে আরো আছে, কিন্তু অত আমরা লেখাবো না আর। দেখো পরে আমরা আরো ডিটেলস এগুলো কিন্তু আলোচনা করব ক্লাসে। দেখো বাক্যাংশ কে লিয়ে এক সার্থক শব্দ। বাক্যাংশ মানে কি বাক্যের মধ্যে, বাক্যাংশ আগে বুঝতে হবে। আমরা দেখবে ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি, যার মানে হলো বাক্যাংশ। এখানেও দেওয়া আছে বাক্যাংশ। বাক্যাংশকে লিয়ে এক সার্থক শব্দ মানে তার একটা সঠিক অর্থ। व्याख्या की बोलते किसी विस्तृत वाक्य या वाक्यांश के स्थान पर प्रयोग किया जाने वाला एक उपयुक्त और संक्षिप्त शब्द। মানে কি বলছে কিসে বিস্তৃত বাক্য মানে লম্বা একটা বাক্যের মধ্যে তার মাঝখানে কি বলছে স্থান পর প্রয়োগ কিয়া বলা, যখন আমরা তার মধ্যে একটা শব্দ প্রয়োগ করব এরকম শব্দ তার উপযুক্ত আর সংক্ষিপ্ত শব্দ, তার উপযুক্ত এবং সংক্ষিপ্ত শব্দ, সেটা বলে বাক্যাংশ। দেখো বাক্যাংশের মানে সার্থক শব্দ, সার্থক মানে সঠিক। जो कभी ना मरे, যে কোনোদিনও মরে না তাকে বলা হয় অমর। আরো দেখো আছে जो सब कुछ जानता है, जो सब कुछ जानता है, যে সবকিছুই জানে, যে সবকিছুই জানে তাকে কি বলে সর্বজ্ঞ বা জ্ঞানী। বাংলায় বলা হচ্ছে জ্ঞানী বা হিন্দি বলছে সর্বজ্ঞ। এরকম অনেক আছে আমাদের, আমরা ধীরে ধীরে সব পড়াবো। তোমরা অবশ্যই ইলাম বাজার যে আমাদের ব্যাচ লঞ্চ হচ্ছে ওখানে কিন্তু অ্যাডমিশন নাও, খুব সহজভাবে আমরা হিন্দি এবং আর অন্যান্য সাবজেক্ট খুব সহজভাবে কিন্তু পড়াবো। দেখো তারপরে কি আছে আমাদের সংজ্ঞা শব্দ সে বিশেষণ বানানা। দেখো এখানে সংজ্ঞা শব্দের মানে বুঝতে হবে আর বিশেষণ শব্দের মানে বুঝতে হবে, এ দুটো ক্লিয়ার করলে তুমি সহজেই বুঝতে পারবে। সংজ্ঞা শব্দের অর্থ হলো আমাদের ইংরেজিতে বলা হয় নাউন, বাংলায় বলা হয় বিশেষ্য। বিশেষণ মানে হচ্ছে কি ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণই বলা হয়। দেখো নাউন কাকে বলে আমরা আগেই জানি, যে কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, স্থানের নাম যখন কোনো বাক্যের মধ্যে বোঝাবে বা যে কোনো স্থান যখন বোঝাবে তখন আমরা বলি নাউন, বা বিশেষ্য পদ তাকে বলা হয়। সেম এখানেও হিন্দিতে সেম, শুধু নামটা চেঞ্জ। আর বিশেষণ হচ্ছে কি সেই বিশেষ্য বা বিশেষ সর্বনামের সর্বনাম শব্দের দোষ গুণ অবস্থা বোঝায়। যেমন আমরা বলছি দেখো মানুষটা খুব দ্রুত যাচ্ছে, এই দ্রুত শব্দটা হচ্ছে মানুষটার বিশেষণ। মানুষটা কম পড়ায়, তাহলে মানুষটা যে কম পড়ছে তার সেটা তার বিশেষণ। এই যে শব্দগুলা দেখো একটু ব্যাখ্যাটা পড়ি। किसी व्यक्ति वस्तु या स्थान का बोध कराने वाला संज्ञा शब्द से उनकी विशेषता बनाने वाला विशेषण शब्द बनता है। बोलছে কি किसी व्यक्ति বস্তু का स्थान का बोध, बोध মানে জ্ঞান, তাহলে কি হচ্ছে किसी ব্যক্তি মানে কোন একটা ব্যক্তির, বস্তু মানে কোনো জিনিসের, স্থান মানে কি জায়গার, যখন আমার বোধ হচ্ছে মানে জ্ঞান হচ্ছে যে এটা এটাই, সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা বা ইংরেজিতে নাউন। আবার কি বলছে বলছে ওই সংজ্ঞার যখন আমি মানে দোষ বলছি বা গুণ বলছি সেটা হচ্ছে তার বিশেষণ। দোষ কি যে মানুষটা ভীষণ রাগী, গুণ কি সে খুব সুন্দর, এই শব্দগুলা।
ক্লিয়ার? খুব সহজভাবে বুঝো, কোনো চাপ নেই, সমস্যা নেই, আমি আছি, তোমাদের হিন্দি আরো সহজ করে বুঝিয়ে দেবো, এবং যারা পারবে না অক্ষর হাতে ধরে শিখিয়েও দেবো। দেখো তারপরে অনেকার্থ শব্দ, এটা বুঝতে হবে যে অনেকার্থ শব্দ মানে কি। অনেকার্থ শব্দ মানে হচ্ছে একটা শব্দে অনেক মানে হবে, বানান কোনো চেঞ্জ হবে না, সে শব্দটা অবিকল যা আছে তাই থাকবে। देखो, जिन शब्दों के एक से अधिक अर्थ होता है उन्हें अनेकार्थ शब्द कहते हैं। বলছে কি, যে শব্দের এক এবং একের বেশি অর্থ হয় সেই শব্দকে বলা হয় অনেকার্থ শব্দ। দেখো একটা আমি এক্সাম্পল দিয়েছি, দেখো বুঝো খুব সহজভাবে। এছাড়া আমরা অনেক পাবো এগুলা। কনক, কনক শব্দের অর্থ হলো আমরা জানি সোনা, সোনা একটা ধাতব। আবার দেখো ধুতরা, ধুতরা হচ্ছে একটা ফুল, আমরা দেখে থাকি, দেখবে গ্রাম বাংলায় ধুতরা ফুল দেখা যায়, অনেক সময় দেখবে নদীর পাড়ে বা এইসব জায়গাতে ধুতরা ফুল দেখতে পাই। গেহু, গেহু মানে হচ্ছে গম, এটা আমরা লক্ষ্য, বাড়িতে থাকে গম দেখবে, হিন্দিতে গেহু বলা হয়। দেখো এরপরে বাক্য শুদ্ধি। বাক্য শুদ্ধিটা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটির মধ্যে কি বলতো, হয় লিঙ্গের পরিবর্তন থাকবে, বা বচনের পরিবর্তন থাকবে, বা কারকের পরিবর্তন থাকবে, বা পদের পরিবর্তন থাকবে। সেন্টেন্সটা পুরোপুরি থাকবে, কিন্তু তার মধ্যে এই চারটা শব্দ থেকে পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন আমি একটা মুখে বলছি, দেখো লিখছি না, রাধা গান গাতি গাতা হে, রাধা গান গাতে লিখে দিচ্ছি, দাঁড়াও। এই বাক্যটা কি, এই বাক্যটা হচ্ছে আমাদের কি বলতো অশুদ্ধ। অশুদ্ধ কেন? রাধা হচ্ছে কি আমাদের স্ত্রীলিঙ্গে পড়ছে, তাহলে গাতা কেন হবে, গাতি হবে, গাতি, তাহলে রাধা গান গাতি, এরকম শব্দগুলো দেখবে থাকবে। এবং আমরা এখন যেটা এক্সাম্পল দিয়েছি এটা কি বলতো কারক থেকে দিয়েছি, দেখো দেখে নাও, মে খানা খা লিয়া হু, মানে আমি খানা খেয়েছি বা ভাত খেয়েছি। দেখো শুদ্ধ, এটা হচ্ছে কিন্তু অশুদ্ধ, কারণ এখানে কি হয়েছে, এখানে কারকের সমস্যা হয়েছে বা কারকটা আমাদের প্রবলেম হয়েছে। দেখো শুদ্ধ কি হবে, মেনে খানা খা লিয়া হে, আমি খাবারটা খেয়ে নিয়েছি, এটা হচ্ছে সঠিক বাক্য। এরকম আমাদের বাক্য দেখবে আমরা অনেক পাবো। এরপরে দেখো বাচ্য, বাচ্য ক্রিয়া আগে বুঝি, তারপরে বাচ্চর আমরা ভাগগুলা বুঝবো। এই তিনটা ভাগ আছে। দেখো বাচ্য কি বলছে, क्रिया, क्रिया माने जे काज करे बा इंग्रेजी जाके बोला भाव, या वह रूप जिसके जो पता चला कि वाक्य में कर्ता कर्म या भाव में से किसकी प्रधान है। बोले जे क्रिया द्वारा আমরা বুঝতে পারবো যেটা কর্তা না কর্ম না ভাবের দ্বারা পরিচালিত হচ্ছে ক্রিয়াটা, সেটা হচ্ছে আমাদের বাচ্য। দেখো আগে কর্তাটা বুঝে নাও বাংলাতে সহজ করে। কর্তা হচ্ছে, কর্তা যখন, কর্তা মানে যে কাজ করছে সে যখন নিজেই কাজটা করছে। কর্ম বলতে কি, সে কাজটা করেছে কিন্তু তার প্রধান হচ্ছে কি কর্ম, সে কাজটা সেই করতে পারবে এমন বোঝানো হচ্ছে আর কি। আর হচ্ছে ভাব কি, ভাব হচ্ছে ইচ্ছা, তোমার ইচ্ছা যে তুমি এই কাজটা করবে না, যে আমার ইচ্ছা আমি ভাত খাবো না, এই সমস্ত, এটা হচ্ছে ভাবার কি বলে, সরি এটা হচ্ছে ভাবার্থ। দেখো একটু ডিটেলসে বোঝাচ্ছি। দেখো করতে পারছো কি, রাম পুস্তক পড়তা হে, রাম কি বই পড়ছে, কে বই পড়ছে না রাম, কর্তাকে এখানে বোঝানো হচ্ছে যে কর্তাই বইটা পড়ছে, কর্তার নাম হচ্ছে রাম, তাহলে কি রাম বই পড়ছে, এখানে অন্য নামও হতে পারতো, যে কোনো নাম করতে পারে। সেখানে যদি কাজ যদি সে যদি সম্পূর্ণ তখনও করেনি, করছে এখনো, সেক্ষেত্রে আমরা এই কর্তৃবাচ্যটা করবো। কর্তৃবাচ্য করার সময় মনে রাখবে যে কারকের মধ্যে কারক আছে, সেখানে কিন্তু এটা অনেকটা একই মিল। কর্মবাচ্য কি, রাম দ্বারা পুস্তক পড়ি জাতি হে, রামের দ্বারাই কেবলমাত্র বইটা পড়ে যাচ্ছে, পুস্তক মানে বই, এখানে বলছে রাম ছাড়া অন্য কেউ নয়, রামের দ্বারাই বইটা পড়ানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের কর্মবাচ্য। এখানে কর্মপ্রধান হয়েছে। ভাববাচ্য কি, মুঝসে চলা নেই যাতা, বলছে আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, মানে এই যে বক্তা নিজের ইচ্ছা প্রকাশ করছে, আমি আর চলতে পারছি না, এরকম, এটা হচ্ছে ভাববাচ্য। যেমন বাংলা এক্সাম্পল হচ্ছে, ধরো আমার ভালো লাগছে না,
আমি আর ভাত খাবো না, এই সব যেগুলো কর্তার ইচ্ছা, কর্তার ইচ্ছা যেটা সেটা হচ্ছে আমাদের ভাব বাচ্যের মধ্যে পড়ছে। দেখো তারপরেটা দেখো, ক্রিয়া। ক্রিয়াটা হচ্ছে কি? ক্রিয়াটা হচ্ছে কাজ। দেখো ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়, সকর্মক, অকর্মক, पूर्वकालिक क्रिया। सकर्मक क्रिया की? जिस क्रिया के साथ कर्म उपस्थित हो जाए उसे संभावना है, जिस क्रिया के साथ कर्म उपस्थित हो जाए होने का संभावना है उसे कहते हैं सकर्मक क्रिया। जैसे मोहन फल खाता है, वही जे क्रिया द्वारा বোঝানো হয় যে ওই কেবলমাত্র কাজটা করছে, ওই কর্মের সাথেও সম্বন্ধ রেখে কাজটা করছে, তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন মোহন ফল খায়, বা তুমি বলতে পারো রাম বই পড়ে, শ্যাম গান করে, তারপরে যে কোনো একজনের নাম লিখলে মেয়ের নাম দিয়ে সে নাচ করে, এগুলো হবে। দেখো अकर्मक क्रिया की? जिस क्रिया का फल सीधे कर्ता पर पड़े और कर्म ना हो, जैसे রহন সত্যি হয়। বলছি যে ক্রিয়ার কাজ কর্তা করছে কিন্তু তার কর্ম হচ্ছে না, এবং যে কর্মটা হচ্ছে সেটা কিন্তু কর্তার মধ্যেই সীমাবদ্ধ বা কর্তার মধ্যেই থাকে। যেমন রহন সোতা হয়, রহন কি ঘুমাচ্ছে, সে কোনো কাজ করছে না, কিন্তু কাজ যদি না করে তোমার কোশ্চেন হতে পারে স্যার তাহলে অকর্মক ক্রিয়া যদি কাজ না হয় তাহলে ক্রিয়াতে দিয়েছে কেন? ঘুমানো কি কাজ নয়? হ্যাঁ কাজ, কিন্তু সেটা সে এখন এইটা হচ্ছে কি বলতো অকর্মক ক্রিয়ার মধ্যে পড়ছে। ঘুমানো ক্রিয়াটাও কাজ কিন্তু সেটা অকর্মকের মধ্যে পড়ে, ক্রিয়ার যে ভাগ আছে ভাগের অন্য ভাগের মধ্যে পড়ছে এটা। তারপর হচ্ছে पूर्वकालिक क्रिया की? मुख्य क्रिया से ठीक पहले समाप्त होने वाला क्रिया। যে ক্রিয়া কি বলতো একটা কাজের আগে যেটা শেষ হয়ে গেছে, মুখ্য মানে প্রধান, প্রধান কোনো কাজের আগে যে ক্রিয়া আমরা সমাপ্ত করে ফেলেছি সেটা হচ্ছে আমাদের পূর্বকালিক ক্রিয়া। যেমন যেমন ধরো কি वह पढ़कर सो गया, সে পড়ে শুয়ে পড়েছে, সে পড়ে শুয়ে পড়েছে মানে সে কাজটাকে করেছে পড়াশোনা, তারপরে সে শুয়ে পড়েছে, মুখ্য ক্রিয়া করার আগে সে কাজটা করেছে, ঘুমানোর আগে সে কিন্তু পড়ে নিয়েছে। এই ক্ষেত্রে এই সব ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমাদের পূর্বকালিক ক্রিয়া হয়। এরপর একটা দেখো শব্দ শুদ্ধি। শব্দ শুদ্ধি বা বর্তনী। দেখো व्याख्याटा सुनो, शब्द को मानव वर्ण व्यवस्था और सही व्याकरणिक नियम के अनुसार शुद्ध लिखना। বলছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী শুদ্ধ লিখনা। এটাতে একটু লক্ষ্য করবে, এটাতে দেখবে অকার আকারের বিভিন্ন রকমের পার্থক্য দেখা যায়। এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি আগে একটা বুঝাই। দেখো আজাদ, এই দুটো আজাদ শব্দ, দুটো কিন্তু একই, সেম। এই দুটোর মধ্যে তোমাকে যদি শুদ্ধ অশুদ্ধ বের করতে হয় তুমি কনফিউজ হয়ে পড়লে যে আমি কোনটা করবো। দুটাই তো আজাদ, আ বর্গ জায়গায় তো বাংলা আমরা লিখলে এরকমই হয়। স্যার দুটাই তো একই লেখা আছে। স্যার এটা কি, এই ফুটকিটা কি? এটা কনফিউজ কিছু কোশ্চেন থাকে, এটা মনে রাখবে। এই ফুটকিগুলো তখনই হয় যখন জেড উচ্চারণ হয়। ইংরেজি শব্দ আমরা যদি আজাদ লিখি কি হবে? এই জেড। তাহলে তোমাকে ভাবতে হবে যে তাহলে আমাদের এইটা সঠিক। এরকম শব্দ দেখবে পরীক্ষাতে প্রায় সময় দিয়ে থাকে, তোমায় কনফিউজ করার জন্য এরকম ফুটকি দিই। মনে রাখবে যে এই ফুটকি মানে হচ্ছে কি তোমার জেড উচ্চারণ স্থানে এটা কিন্তু ব্যবহার করা হয়। দেখো তারপরে আমরা দেখো এখানে যেটা তোমাকে প্রথমেই বললাম যে হর্ষকার দীর্ঘকার রেকার এইসব কারের কিন্তু ভীষণ সমস্যা দেখা যায়। কৃপা কয় হর্ষই, আমরা জানি কয় হর্ষই পয়াকার, কৃপা হয় না, কি হয় কয়েরই পয়াকার, তার মানে এটা ঠিক সঠিক। এরপর দেখো আমরা একটা এক্সাম্পল দিই, দেখো উজ্জ্বল, হর্ষই বর্গজয় বয় ল, কিন্তু বাংলা তো আমরা যখন উজ্জ্বল বানানটা লিখি কিন্তু এটা কি সঠিক? এটা সঠিক নয়, সঠিক হয় এটা হর্ষই বর্গজয় বয় ল উজ্জ্বল, তার মানে এটা সঠিক। তার মানে এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। देखो अग्रेज की परिभाषा शब्द से समानार्थक हिंदी शब्द, মানে ইংরেজি শব্দতে সমানার্থক যে শব্দ হিন্দি শব্দ যেগুলো আমরা সেগুলা কিরকম আমরা একটু ব্যাখ্যা পড়ি। প্রশাসনিক,
प्रतिपदिक या कानून क्षेत्र के प्रयुक्त होने वाला अग्रेज शब्द की সঠিক হিন্দি है। বলছি যেটা হচ্ছে প্রশাসনিক মানে প্রশাসনের কাজযুক্ত এবং প্রতিবন্ধী বা কানুন নিয়ম কানুনের আইন আইন আদালতে যেগুলো প্রযুক্ত প্রযুক্তিগত কম্পিউটার ফম্পিউটার এইসব জায়গাতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি যেসব ইংলিশ ওয়ার্ডগুলো তার আমাকে হিন্দি ওয়ার্ড লিখতে হবে। ক্লিয়ার? খুব সহজভাবে বুঝো। আমরা যে অফিস আদালত এবং যে কম্পিউটার সেন্টার বলো প্রযুক্তিগত যেসব তথ্য মিত্র কেন্দ্র আছে সেখানে গিয়ে যে হিন্দি টার্মগুলো ইংলিশ টার্মগুলো ব্যবহার করি তার হিন্দি ওয়ার্ড পরীক্ষাতে আসে। যেমন দেখো আমি এক্সাম্পল দিয়েছি, দেখো অ্যাকশন, অ্যাকশন মানে কারবাই। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে আবেদন। বুঝতে পেরেছ? খুব সহজ। এছাড়া আরো অনেক আছে, সেগুলো আমরা পরে করব। দেখো এরপর হচ্ছে বাক্যকার রূপান্তর বা অনুবাদ। এখানে অনেক রকম আমাদের ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলো তো আমাকে হিন্দি লিখতে হবে, বা হিন্দি ওয়ার্ড থাকবে সেগুলো আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। দেখো ব্যাখ্যাটা পড়ি। अंग्रेज वाक्यों का हिंदी में तथा हिंदी वाक्यों का सही व्याकरणिक अर्थों की साथ अंग्रेज में अनुवाद करना মানে হচ্ছে কি ইংরেজি বাক্যর হচ্ছে হিন্দিতে এবং হিন্দি বাক্যের সঠিক ব্যাকরণের নিয়ম মেনে হিন্দিতে ট্রান্সফার করা হচ্ছে আমাদের এটার টপিক। দেখো একটা एग्जांपल, ही इज ए गुड बॉय, সে খুব ভালো ছেলে। वह एक अच्छा लड़का है, এটার মানে হচ্ছে সে খুব ভালো ছেলে। বহ মানে সে, এক মানে এক, আচ্ছা মানে ভালো, লড়কা মানে ছেলে, হে মানে হে। দেখো এতে দেখো আরো অনেক রকমের আমরা এক্সাম্পল মানে পাবো। অ্যাপ্রুভেল, স্বীকৃতি। অ্যাপ্রুভেল মানে হচ্ছে স্বীকৃতি। সরি এটা দাঁড়াও। দেখো এরকম আমরা শব্দগুলো দেখো সব পাবো। এরপরে দেখো আরেকটা আছে কার্যালয় পত্রের সম্বন্ধিত জ্ঞান, মানে কার্যালয় মানে অফিস আদালত, যেটা আমরা এর আগে যেমন দেখলাম সেরকম আমাদের তা থেকেও সম্বন্ধ জ্ঞান। सरकारी और गैर सरकारी মানে बेसरकारी कार्यालय में प्रयोग होने वाला औपचारिक पत्र जैसे अधिसूचना, परिपत्र, ज्ञापन, निबंध आदि के प्रारूप और नियमे का ज्ञान। मुझे सरकारी एवं बेसरकारी অফিসে যেসব আমাদের প্রয়োগ হয় যে শব্দগুলো আমরা যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেই শব্দের সম্বন্ধে যে আমাদের অক্ষর দিবে তার সম্বন্ধে যে আমাদের জ্ঞান, হিন্দিতে জ্ঞান। দেখো আমরা কি পাই দেখবে কারিকুলাম দেওয়া আছে, কারিকুলাম শব্দের অর্থ হলো হিন্দি, কার্যালয় অর্থ হচ্ছে পরিচর্যা। এছাড়া পাই আমরা কি নোটিফিকেশন, অফিসিয়াল লেটার, এগুলো দেখবো আমরা পাই। এগুলো আমরা আরো বিস্তারিতভাবে সহজে বুঝাবো। তোমাদেরকে সবাইকে বলা হচ্ছে আবার তোমরা ইলাম বাজার যে আমাদের অফলাইন ব্যাচ লঞ্চ হয়েছে ওখানে তোমরা অবশ্যই ভর্তি হবে। ওখানে আমি আরো সহজে হিন্দি তোমরা যারা জানো না তাদেরকে সহজভাবে শেখাবো এবং অক্ষর যারা জানো না তাদেরকে অক্ষর সহজভাবে হাতে ধরে শিখিয়ে দেবো।